সামনে 2026 সালের মাধ্যমিকের ভয়াবহতাকে লক্ষ্য রেখে মাধ্যমিকে এখন প্রশ্ন সহজই হয়, শুধুমাত্র একটু কি হয়, একটু ঘোরানো পেঁচানো জিলেপির মতো হয়। তার মধ্যে জীবন বিজ্ঞান সাবজেক্টটা একটু সহজ হয় তুলনামূলক, কিন্তু অনেক ছেলে মেয়েদের মধ্যে জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে কিছু সমস্যা থেকেই থাকে। যেমন বিশেষ করে কোষ চক্র পোর্শনে অনেকের সমস্যা থাকে। সমস্যা কেন থাকে? কারণ আমরা সাধারণত প্রশ্ন উত্তর মুখস্থ করতে থাকি। এখান থেকে 5 নম্বরের ছবি আসার থাকে, আবার 2 নম্বর 1 নম্বরের অনেক প্রশ্নও আসে। শুধুমাত্র যদি প্রশ্ন উত্তর মুখস্থ করতে থাকি, তাহলে একটু আলাদাভাবে যদি প্রশ্ন দিয়ে দেয় ঘুরিয়ে, তখন আমাদের আর পারা যায় না। ওই জিনিসটাকে লক্ষ্য রেখে আমরা এখন শুরু করব কোষ বিভাজন আর কোষ চক্র পোর্শনটা দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে কোষ বিভাজন কি? কোষ বিভাজন হলো একটি কোষ ভেঙে একাধিক কোষ তৈরি হওয়া। যেমন দুটো মানুষ থেকে অন্য মানুষ আসতে পারে, একটা জীব থেকে অন্য জীব আসতে পারে, ওই রকমই একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি হতে পারে। এবার এর প্রয়োজনীয়তা কি? তুমি ভেবে বলো যে আমরা যখন ছোট ছিলাম, যখন জন্মগ্রহণ করেছিলাম, আমাদের সাইজ কত বড় হবে? এত এত বড় হয়তো হতে পারে, কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছি আমরা। কিভাবে হলো? এটা তো একটা ম্যাজিক। আমাদের শরীরে তো আর আমরা রক্ত মাংস হাড় পরে সার্জারি করে লাগিয়ে দিইনি, অটোমেটিক আমরা ধীরে ধীরে বড় হতে আছি। কিভাবে বড় হই আমরা? এখানেও তো একটা ব্যাপার আছে। তার জন্য কি প্রয়োজন? কোষ বিভাজন প্রয়োজন। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন হয়তো আমার শরীরে কিছু পরিমাণ কোষ ছিল, সেই কোষের পরিমাণগুলো বাড়তেই আছে বাড়তেই আছে আর বাড়তেই আছে। আর তাছাড়া আমাদের শরীরে অনেক ক্ষত তৈরি হয়, আমরা চুল কেটে ফেলি, নখ কেটে ফেলি। তাছাড়া আমাদের শরীরের অনেকগুলো কোষ প্রতিদিন নষ্ট হতেই থাকে। ওই ক্ষয়পূরণগুলো করার জন্য কোষ বিভাজনের দরকার, মানে একটা কোষ ভেঙে অন্য কোষ তৈরি হওয়া উচিত। এখন কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন হচ্ছে 3 ধরনের। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। শব্দগুলো একটু অদ্ভুত টাইপের না? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, শব্দ যা আছে আছে, আমাকে এর কাহিনীটা জানতে হবে। এর কাহিনী জানার জন্য আমাকে সব প্রথমে আসতে হবে একটা মানুষের কাছে, যার নাম হচ্ছে এক্স। মানুষটার নাম কি? এক্স। এক্সের দুটো ছেলে আছে। এক্সের কটা ছেলে আছে? দুটো ছেলে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর ওই মানুষটার দুটো জমি আছে। রাস্তার ধারে একটা জায়গা আছে 2 বিঘা, রাস্তা থেকে ভিতরে একটা জমি আছে আরও 2 বিঘা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। তাহলে এক্স, এই লোকটা যখন বড় হবে, বুড়ো হবে, আর ওর ছেলেরা যখন বড় হবে, তখন শেষমেশ একটা পর্যায়ে এসে আমরা দেখতে পাবো যে এই 2 ভাইকে এক্স ওর নিজস্ব সমস্ত সম্পত্তি ভাগ করে দিচ্ছে, বন্টন করে দেবে। দেখা গেল এক্স বলছে ওর দুটো ছেলেকে ডেকে, বাবুরা তোমরা এক কাজ করো, আমার তো সময় শেষ হয়ে এলো, এবার তোমরা আমার যা সম্পত্তি আছে সেগুলোর মালিক হয়ে যাও। এক্স বলল একে, বাবু তুমি রাস্তার ধারের জমিটা নিয়ে নাও। বিকে কি বললো? তুমি ভিতরের জমিটা নিয়ে নাও। কোনো অসুবিধা নেই, হয়ে গেল কাজ। 10 বছর পরে 20 বছর পরে দেখা যাচ্ছে যে রাস্তার ধারের যে জমিটা ছিল
সেটার দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। তার ভিতরে একটু 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 করে তখন দুই ভাইয়ের মধ্যে একটু মনোমালিন্য তৈরি হবে কি হবে না, এই কন্ডিশন তো চলতেই আছে। অনেক জনের মধ্যে এই সমস্যা দেখা যায়। এখানে কি হলো, এখানে কি করেছিল, এক্স ওর জমি দুটো ছেলেকে সমান সমানভাবে ভাগ করে দিয়েছিল, অন্য কিছু চিন্তা ভাবনা করেনি। ঠিক ওই রকমই একটা কোষ যদি এইরকম হয় যে ওর নিউক্লিয়াসে মোট 4টা ক্রোমোজোম আছে। কটা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম আছে। ওখান থেকে দুটো কোষ তৈরি হবে। কটা কোষ তৈরি হবে? দুটো কোষ তৈরি হবে। দুটো কোষ এমনভাবে তৈরি হবে যে সমান সমান দুই ভাগ হয়ে যাবে। এই কোষে যা কিছু আছে তা সমান সমানভাবে দুই দিকে চলে যাবে। এখানে টোটাল 4টা ক্রোমোজোম ছিল, তো এখানে আসবে দুটো, এখানে আসবে দুটো, সমান সমান দুই ভাগ হয়ে গেল। এবার কোষের বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমীয় জালিকা, এই সমস্ত অঙ্গাণুগুলোর বিভাজন হয়েছে। কোথাও এন্ডোপ্লাজমীয় জালিকা গিয়েছে, তো কোথাও গোলজি বস্তু গিয়েছে। কোনো দেখাশোনা কিচ্ছু না, সোজা সাপটা ভাগ করে দাও। কোনো বেমতন্তু গঠন হওয়ার ব্যাপার নেই। কি বললাম? বেমতন্তু এখানে গঠিত হয় না। এখন বেমতন্তু জিনিসটা কি? বেমতন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনে গঠিত হয় না। এখন বেমতন্তু জিনিসটা কি দেখা যাচ্ছে পরের ক্ষেত্রে। আগে যে গল্পটা আমরা জানলাম, দুই ভাইকে দুটো জমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দিল, সমান সমান ছিল, দুজনই 2 বিঘা করে পেয়েছিল। কিন্তু তবুও তাদের মধ্যে সমস্যা একটু ছিল, কারণ তাদের বাবা সব কিছু বিচার বিবেচনা করে ভাগটা করেননি, সমান সমান ভাগ করে দিয়েছে শুধু। এখানেও ব্যাপার আছে। এই ধরনের কোষ বিভাজন যেখানে একটা কোষ শুধুমাত্র সমান দুভাগে ভাগ হয়ে যাবে, কোনো বেমতন্তু গঠিত হবে না, তখন তাকে আমরা বলবো অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে অনুন্নত অণুজীবের দেহে। অনুন্নত যে সমস্ত অণুজীব আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এই সমস্ত জীবের মধ্যে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এখন যেটা সমস্যা হলো, দুই ভাইয়ের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হলো, আবার দুই ভাইয়ের মধ্যে পরে কোনো লিগ্যাল সমস্যা হতেও পারে। ঠিক এই সমস্যাটা দেখার পরে আরেকটা লোক ছিল, লোকটার নাম হচ্ছে জেড, না সরি ওয়াই। লোকটার নাম কি বললাম? ওয়াই। ওয়াইয়ের দুটো ছেলে, সি, ডি। এই লোকটারও সেম কন্ডিশন ছিল। রাস্তার ধারে একটা 2 বিঘা জমি আছে, রাস্তার ভিতরে আরেকটা 2 বিঘা জমি আছে। ওয়াই দেখেছে, এর আগে যে কথাটা বলা হলো, এক্স, ওয়াই, এদের জমির ভাগ বন্টন করাটা ওয়াই কিন্তু দেখেছিল। ওয়াই কী করলো, যে না, 10 বছর পরে যাতে আমার ছেলেদের মধ্যে কোনো সমস্যা না হয়, তার জন্য আমি একটু আলাদাভাবে জমিটা ভাগ করব। ওয়াই বলল সি আর ডিকে ডেকে, বাবা তোমরা দুজন এই জমিটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নাও, আবার এই জমিটা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নাও। দুটো আলাদা আলাদা জমি ছিল। এর আগে দেখলাম কি, একটা জমি তুই নিয়ে নে, একটা জমি তুই নিয়ে নে। এখানে দুটো জমিতেই দুজনেরই ভাগ থাকলো। তাহলে 10 বছর পরে কে সমস্যা করবে? একই তো ব্যাপার আছে। ঠিক ওই রকমই একটা কোষ থেকে ধরে নাও সেম টু সেম 4টা ক্রোমোজোম আছে।
দুটো কোষ তৈরি হবে এমনভাবে যাতে এদের কাছেও 4টা ক্রোমোজোম থাকে। এদের কাছেও কয়টা ক্রোমোজোম থাকে? 4টা ক্রোমোজোম থাকে, এর কাছেও 4টা ক্রোমোজোম থাকে। কিন্তু কিভাবে এটা সম্ভব? এক কাজ করো, 4টা দণ্ড ধরে নাও, এই দণ্ডটাকে মাঝখান থেকে ভেঙে দাও, অর্ধেক এঁকে অর্ধেক এঁকে। এই দণ্ডকে মাঝখান থেকে ভেঙে দাও, অর্ধেক এঁকে দাও, অর্ধেক এঁকে দাও। ঠিক ওই রকমই ক্রোমোজোমগুলোকে মাঝখান থেকে ভেঙে দাও, দিয়ে অর্ধেকটা এঁকে দাও, অর্ধেকটা এঁকে দাও। এর কাছেও 4টা হবে, এই কোষের কাছেও 4টা ক্রোমোজোম হবে। এখানে বেমতন্তু গঠিত হয়। কি গঠিত হয়? বেমতন্তু গঠিত হয়। এই ধরনের কোষ বিভাজনকে আমরা কি বলবো? মাইটোসিস। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজন। তারপরে তোমাদের টেক্সট বুকে যা সংজ্ঞা লেখা আছে অনেক সুন্দর করে সাজানো গুছানো, ওটা পড়ো। তার মধ্যে কিছু কোনো শব্দ বা কোনো লাইনে যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাও, তখন ওটা ক্লিয়ার করে দেব। এরপরে চলে আসা যাক, হ্যাঁ, আরেকটা ব্যাপার, মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উন্নত উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে। উন্নত উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে। এখন চলে আসবো মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে জনন কোষে। জনন কোষ বা গ্যামেটে। এবার জনন কোষ কি? উন্নত উদ্ভিদ বা প্রাণী যারা আছে ওরা কিভাবে জনন সম্পন্ন করে? উন্নত উদ্ভিদ বা প্রাণী জনন সম্পন্ন করে জনন কোষের সাহায্যে, জনন কোষ বা গ্যামেটের সাহায্যে। জনন কোষ বা গ্যামেট হচ্ছে শুক্রাণু ডিম্বাণু। হয় কি, পুরুষ দেহে এক ধরনের কোষ উৎপন্ন হয় যেটার নাম হচ্ছে শুক্রাণু। স্ত্রী দেহে এক ধরনের কোষ উৎপন্ন হয় যার নাম হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিশবে, তবে তৈরি হবে জাইগোট। জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে একটা নতুন জীব। ওই প্রক্রিয়াটাকে বলা হয় যৌন জনন। এখন শুক্রাণু ডিম্বাণু কিভাবে উৎপন্ন হয়? শুক্রাণু ডিম্বাণুর জন্য আলাদা অবশ্যই আমাদের শরীরে ফ্যাক্টরি থাকে। এবার ওখানে কিভাবে প্রোডাকশনটা হবে? আচ্ছা, একটা জিনিস ভাবা যাক, আমাদের দেহকোষে কটা ক্রোমোজোম থাকে? মানুষের দেহকোষে টোটাল 46টা ক্রোমোজোম থাকে। মনে করে নাও এটা হচ্ছে শুক্রাণু। আর ডিম্বাণুতে যদি 46টা ক্রোমোজোম থাকে, আচ্ছা মনে করা যাক আমাদের দেহকোষে যেমন 46টা ক্রোমোজোম থাকে, তো শুক্রাণুতেও যদি 46টা ক্রোমোজোম থাকে আর ডিম্বাণুতেও যদি 46টা ক্রোমোজোম থাকে, নিষেকের পর শুক্রাণু আর ডিম্বাণু যখন একসঙ্গে মিশবে, জাইগোট যেখানে তৈরি হবে ওখানে অবশ্যই 92টা ক্রোমোজোম তৈরি হবে। আর ক্রোমোজোম সংখ্যা যদি বেড়ে যায় তাহলে অসুবিধা কি? আমরা অন্য প্রাণীতে পরিণত হব বা অন্য জীবে পরিণত হব। সেটা তো হয় না, মানুষের ছেলে তো মানুষই হয়। এখানে ব্যাপারটা কি থাকে? এখানে ম্যাজিক আমরা দেখতে পাবো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো চলো ম্যাজিকটা দেখা যাক। আগেরগুলোর মতোই একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে কটা ক্রোমোজোম ধরে নিব? 4টা ক্রোমোজোম ধরে নিলাম। অ্যাকচুয়ালি যে এইরকমই থাকে সেটা নয়, উদাহরণের খাতিরে বলার খাতিরে এইভাবে বলছি, 4টা ক্রোমোজোম আমরা ধরে নিলাম যে আছে। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দুটো ধাপে কোষ বিভাজন হয়। প্রথম ধাপে হয় অ্যামাইটোসিস। প্রথম ধাপে কি হয়?
অ্যামাইটোসিস, যেটাকে আবার বলা হয় মিওসিস 1। আচ্ছা, প্রথম ধাপে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, তাহলে অবশ্যই এখানে দুটো কোষ উৎপন্ন হবে। দুটো কোষে এখানে কটা ক্রোমোজোম থাকে? মাতৃকোষে যদি 4টা ক্রোমোজোম থাকে তাহলে এখানে কটা ক্রোমোজোম থাকবে? অবশ্যই দুটো ক্রোমোজোম থাকবে, এখানেও দুটো ক্রোমোজোম থাকবে। কেন? কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজনে দেখেছিলাম আমরা, কোষ বিভাজন ঘটবে কিছুই না, একটা কোষ নাও, সোজাসুজি ভেঙে দাও, সমান সমান দুভাগ করে দাও জিনিসগুলোকে। 4টা ক্রোমোজোম ছিল, দুটো দুটো করে দুজনকে দিয়ে দাও। এখানেও ওই রকমই ঘটনা ঘটেছে, এখানে কিন্তু থেমে থাকবে না। এরপরে কি হবে? এরপরে এই কোষটারও বিভাজন ঘটবে, টোটাল দুটো কোষ উৎপন্ন হবে, এই কোষটারও বিভাজন ঘটবে, টোটাল দুটো কোষ উৎপন্ন হবে। এখানে ঘটবে মাইটোসিস কোষ বিভাজন। এখানে কি? মাইটোসিস কোষ বিভাজন, যাকে আমরা বলবো মিওসিস 2। এটা মিওসিস 1 আর এটা মিওসিস 2। এখানে মাতৃকোষে দুটো ক্রোমোজোম ছিল, এখানে কি আসবে? অবশ্যই দুটো দুটো করে থাকবে। এই ক্রোমোজোমগুলোকে অর্ধেক করে ভেঙে দাও, দুটো, একটা ক্রোমোজোম এখানে, এখানে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটাকেও ভেঙে দিয়ে অর্ধেকটা এখানে, অর্ধেকটা এখানে, সেম টু সেম এখানেও ওই ঘটনা ঘটবে। মাইটোসিস কোষ বিভাজন বললাম, মাইটোসিস কোষ বিভাজনে তো সমসংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষগুলোতে, সেম ঘটনা ঘটেছে। টোটাল কটা ধাপ পেলাম আমরা? দুটো ধাপ, একটা ধাপ, দুটো ধাপ দিয়ে সব শেষমেশ একটা দেহ মাতৃকোষ থেকে টোটাল কটা অপত্য কোষ উৎপন্ন হলো? 4টা। একটা কোষ থেকে টোটাল কটা কোষ উৎপন্ন হচ্ছে? 4টা। এখানে কি বেমতন্তু গঠিত হয়? হ্যাঁ, অবশ্যই। এখানে মাইটোসিস কোষ বিভাজন হয়েছে মানে বেমতন্তু অবশ্যই গঠিত হবে। বেমতন্তু কি আবার আসা যাচ্ছে পরে। এই ধরনের কোষ বিভাজনকে আমরা বলবো মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন কোষে। জনন কোষ কোনগুলো আছে? শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু কোথায় উৎপন্ন হয়? পুরুষ দেহে। আর ডিম্বাণু কোথায় উৎপন্ন হয়? স্ত্রী দেহে। এরপরে আমাদেরকে জানতে হবে, সবথেকে বড় প্রশ্ন হচ্ছে বেমতন্তু। এটা আমাদের এখন কিন্তু জানা নেই, কিন্তু বেমতন্তু কোথায় থাকে? বেমতন্তু জানার আগে আমাকে অবশ্যই জানতে হবে কোষ চক্রের ব্যাপারে। কোষ বিভাজন যে ঘটে, বিশেষ করে অ্যামাইটোসিস বাদ দিয়ে মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজন দুটোকে আমাদেরকে অবশ্যই একটু ডিটেলসে জানতে হবে। প্রথমে মাইটোসিসকে জানবো, তারপরে মিওসিসকে জানবো। মাইটোসিস কোষ বিভাজন যখন আমরা জানবো, তখন আমরা বেমতন্তুর ব্যাপারে বুঝতে পারবো যে বেমতন্তু জিনিসটা কি। কেন? কারণ এখানে বলা হয়েছিল না যে 4টা ক্রোমোজোম আছে, 4টা বা যে সংখ্যক ক্রোমোজোমই থাক না কেন, ক্রোমোজোমগুলোকে অর্ধেক অর্ধেক করে ভেঙে দেওয়া হয়। ব্যাস, এই জায়গায় আছে গল্প। অর্ধেক অর্ধেক করে ভেঙে দিব কিভাবে? তো চলো যাওয়া যাক মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে। তাহলে একটা কোষ বিভাজনের পর নতুন যে কোষগুলো উৎপন্ন হয়, ওই কোষগুলো কি সঙ্গে সঙ্গে বিভাজিত হয়ে যাবে? একটা নতুন বাচ্চা শিশু জন্মগ্রহণ করার পরে ওকে নতুন কোনো বাচ্চা শিশুর জন্ম দিতে পারে সঙ্গে সঙ্গে? না, একটু বড় হওয়ার থাকে, অবশ্যই একটু বড় হওয়ার থাকে। এখানেও আমরা ওই একই ঘটনা দেখতে পাবো, যখন নতুন কোনো কোষ তৈরি হবে তখন ওই কোষটা বিভাজিত হবে না সঙ্গে সঙ্গে, কারণ ওর কাছে ক্রোমোজোম আছে অর্ধেক, ওর কাছে সাইটোপ্লাজম আছে অর্ধেক, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া সম্পূর্ণভাবে, বিভিন্ন ধরনের প্রোটিনও সম্পূর্ণভাবে কিন্তু নেই। তাহলে কোষটা বিভাজিত হবে না। আগে কি হবে? আগে ক্রোমোজোম তৈরি করতে হবে, সাইটোপ্লাজম তৈরি করতে হবে, কিছু প্রোটিন তৈরি করতে হবে, কিছু উৎসেচক তৈরি করতে হবে। তার জন্য মাইটোসিস কোষ বিভাজন দুটো দশায় বিভক্ত, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। কী বললাম? ইন্টারফেজ মানে বৃদ্ধি দশা, মাইটোটিক ফেজ মানে বিভাজন দশা। ইন্টারফেজের
কটা উপদশা আছে? তিনটে, G1, S আর G2। মাইটোটিক ফেজে কটা দশা আছে? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ইন্টারফেজ দশার যে তিনটে ভাগ আছে G1, S, G2, এই তিনটে দশায় কি হয়? G1 দশায় প্রথমেই কোষ বিভাজনের পর নতুন যে কোষ উৎপন্ন হবে তারা ফেস করবে G1 দশা। G1 দশায় কি হয়? বিভিন্ন RNA ও প্রোটিন তৈরি হয়। তারপরে চলে আসবে এস দশা। এস দশায় কি হবে? ডিএনএ দ্বিতীয়করণ ও হিস্টোন প্রোটিন সংশ্লেষ। ডিএনএ দ্বিতীয়করণ বলতে ওই যে আমরা আগেই বলেছিলাম কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়, একটা ক্রোমোজোমকে ভেঙে দেওয়া হয়। এবার ওই অর্ধেক ক্রোমোজোম থেকে আবার আগের মতো ক্রোমোজোমে আসতে গেলে অবশ্যই ডিএনএ দরকার। তো অর্ধেক ক্রোমোজোমে যে সমস্ত ডিএনএ আছে ওই ডিএনএগুলো আবার কপি করে নতুন ডিএনএ তৈরি করা হবে, সেম জেরক্স কপি। ওই জন্য বলছে ডিএনএ দ্বিতীয়করণ। আর কিছু হিস্টোন প্রোটিন তৈরি করা হয়। তারপরে চলে আসবে G2 দশা। G2 দশায় কি হবে? বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও উৎসেচক সংশ্লেষ করা হবে, মানে তৈরি করা হবে। আর যেমনই এই কাজগুলো হয়ে যাবে তখনই শুরু হবে, চলে আসবো মাইটোটিক ফেজ, মানে বিভাজন দশাতে। বিভাজন দশায় প্রথম যেটা ভাগ হচ্ছে ক্যারিওকাইনেসিস। প্রথম ভাগটার নাম কি? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে একটা কোষ যার নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, সব প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হবে। সব প্রথমে কে আগে বিভাজিত হবে? নিউক্লিয়াস বিভাজিত হবে। আর নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনের আবার 4টা দশা আছে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। যেমনই টেলোফেজ শেষ হলো মানে ক্যারিওকাইনেসিস শেষ, তার মানে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে মানে এরপরে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে এইরকম, এখানে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা ভেঙে দুই দিকে দুটো নিউক্লিয়াস আসবে, তারপরে হবে সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। এখান থেকে দুটো কোষ এইভাবে তৈরি হয়ে যাবে, এটা হয় সাইটোকাইনেসিস। এখন বোর্ডে যে সমস্ত জিনিসগুলো লেখা আছে এগুলো যদি আমরা খাতায় লিখে রেখে তারপরে এগুলোকে এইভাবেই মনে রাখি তাহলে অনেকটা জিনিস আমাদের সুবিধা হয়ে যায়, আর মনে রাখতে সুবিধা হয়। আর পরীক্ষাতে যে ছোট প্রশ্নগুলো আছে ওই ছোট প্রশ্নগুলোও কিন্তু এখান থেকে সলভ করা যায়। তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো খাতায় লিখবে, অবশ্যই লিখে রাখবে। কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে না? বেমতন্তু। বেমতন্তু কোথায় আছে? বেমতন্তু আছে যেখানে ক্রোমোজোমটাকে ভাঙা হচ্ছে। কোথায় ক্রোমোজোমটা ভাঙবে? ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসের বিভাজনে আমরা ক্রোমোজোমকে ভাঙবো, আর যেখানে ক্রোমোজোমকে ভাঙবো সেখানেই আমরা পাবো বেমতন্তু। তাহলে আমাকে কোথায় চলে আসতে হবে? ক্যারিওকাইনেসিসে। ক্যারিওকাইনেসিস এর 4টা দশা আমাদেরকে অবশ্যই এখন জানতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জীবনে যেমন জন্ম, বৃদ্ধি, আরও বৃদ্ধি, আরও বৃদ্ধি, আরও বৃদ্ধি, তারপরে মৃত্যু, এই ঘটনাগুলো ঘটতে থাকে। মাঝখানে অবশ্য জন্ম আর মৃত্যুর মধ্যেখানে আরও অনেকগুলো দশা আছে। তবে প্রত্যেকটা মানুষের জীবনে একই রকম ঘটনা ঘটতেই থাকে। ওটাকে যেমন আমরা বলি জীবনচক্র বা লাইফ সাইকেল, ঠিক ওই রকমই প্রত্যেকটা কোষ বিভাজনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে থাকে। এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিলিয়ে বলা হবে কি? কোষ চক্র। সবগুলোকে একসঙ্গে মিলিয়ে কি বলা হবে? কোষ চক্র। কোষ চক্রতে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ঘটে? প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটে 1 নম্বরে G1, তারপরে এস, তারপরে G2, তারপরে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ,
তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস। তার মধ্যে এই তিনটে দশা একসঙ্গে হচ্ছে বৃদ্ধি দশা, এখানে বৃদ্ধি ঘটে, বিভাজন ঘটে না, তার জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। আর এই প্রোফেজ থেকে শুরু করে সাইটোকাইনেসিস পর্যন্ত বিভাজন দশা, তার জন্য এটাকে বলা হচ্ছে মাইটোটিক ফেজ। আবার এই বিভাজন দশারও দুটো ভাগ আছে, একবার হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একবার হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনে যে দশাগুলো আছে সবগুলোকে বলা হলো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এবার আমরা চলে আসবো কোথায়? বেমতন্তু জানতে হবে, বেমতন্তু জানার জন্য ক্যারিওকাইনেসিসে আসতে হবে। তো চলো যাওয়া যাক। তাহলে এটাকে যদি একটা কোষ ধরা হয়, এটা একটা কোষ, মাঝেরটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যেখানে যে হিজিবিজি তারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এখন প্রোফেজ দশা যখন শুরু হবে তখন কি হয়? তখন সব প্রথমে নিউক্লিয়াসের যে নিউক্লিয় পর্দা আছে এই নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে বিলুপ্ত হতে লাগে। কেন বিলুপ্ত হতে লাগে? এর কারণ আছে, একটু পরে আমরা জানতে পারবো। তারপরে যে নিউক্লিয় জালিকাগুলো আছে এই নিউক্লিয় জালিকাগুলো কি করবে? জল বিয়োজন করবে। এক নম্বর কি বললাম? আরও অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হবে আর নিউক্লিয় জালিকাগুলো জল বিয়োজন করে ক্রোমোজোমে পরিণত হবে, দিয়ে শেষমেশ কোষটা এই মতো দেখতে লাগবে। এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আর যেমনই এই ঘটনাটা ঘটবে আমরা চলে আসব এর পরের পর্যায়ে। এখন কথাটা হলো যে কোষ পর্দা কেন বিলুপ্ত হলো আর নিউক্লিয় জালিকাগুলো কেন ক্রোমোজোমে পরিণত হলো। আচ্ছা, এর পরের ঘটনাতে আসি, তারপর দেখা যাক। এর পরের ঘটনার নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজ দশায় দেখতে পাবো ক্রোমোজোমগুলো কোষের একদম মাঝখানে অবস্থান করেছে, আর কোষের উত্তর মেরুতে আর দক্ষিণ মেরুতে দুই সাইডে দুটো আলাদা কোষীয় অঙ্গাণু এখানে এসে গিয়েছে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এখানে কে থাকে? সেন্ট্রোজোম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে মাইক্রোটিউবিউল। প্রাণী কোষের ক্ষেত্রে এই জায়গাতে থাকবে সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল। এই সেন্ট্রোজোম বা মাইক্রোটিউবিউল কি করবে? সেন্ট্রোজোম বা মাইক্রোটিউবিউল কি করে? উত্তর দিকেরটা অর্ধেক একটা সুতোর মতো গঠন বের করবে যে কিনা এই ক্রোমোজোমকে ধরবে। এর আরও কিছু থাকে, দেখো দুই মেরুতে দুটো সেন্ট্রোজোম বা দুটো মাইক্রোটিউবিউল, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল কি করবে? এক ধরনের তন্তু উৎপন্ন করে দুই সাইডে ছড়িয়ে দেবে। এই সেন্ট্রোজোম এইভাবে পাঠাচ্ছে, এই সেন্ট্রোজোম এইভাবে পাঠাচ্ছে, আর এই তন্তুগুলোকেই বলা হয় বেমতন্তু। এই তন্তুগুলোকেই বলা হয় কি? বেমতন্তু। কিছু বেমতন্তু ক্রোমোজোমকে ধরে থাকে আর কিছু বেমতন্তু ফাঁকা আছে, ক্রোমোজোমকে ধরে কিন্তু নেই। এই ঘটনা ঘটবে মেটাফেজ দশায়। মেটাফেজ দশার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই দশায় বেমতন্তু গঠিত হয়। এই দশায় কি গঠিত হয়? বেমতন্তু গঠিত হয়।
এখন এই বেমতন্তুগুলোর কাজ কি? বেমতন্তুগুলোর কাজ হচ্ছে এইরকম, যে কোনো একটা এটা ধরে নাও একটা ক্রোমোজোম, এই দিক থেকে একটা বেমতন্তু, এই দিক থেকে একটা বেমতন্তু, এখানে সেন্ট্রোমিয়ারের সঙ্গে বেমতন্তু, এই বেমতন্তু যুক্ত হবে, এই ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারের সঙ্গে এই বেমতন্তু যুক্ত হবে। আমরা আগের ক্লাসে কি জেনেছিলাম, যে দুটো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারের সাহায্যে যুক্ত থাকে। এখন একটা বেমতন্তু এই দিকের সেন্ট্রোমিয়ারকে ধরেছে, একটা বেমতন্তু এই দিকের সেন্ট্রোমিয়ারকে ধরেছে, আর দুই দিক দিয়ে দড়ি দিয়ে ধরে নাও যে টানছে। তারপরে কি হবে, সেন্ট্রোমিয়ারের যে জোরটা আছে, সেন্ট্রোমিয়ারের জোরটা ভেঙে যাবে। সেন্ট্রোমিয়ারের জোরটা ভাঙলেই এই ক্রোমোজোমটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এই ক্রোমোজোমটা কি হবে, অর্ধেক হয়ে যাবে। এটা একটা, এটা একটা, দুটো আলাদা আলাদা ক্রোমোজোম হয়ে গেল। বেমতন্তুর কাজই হচ্ছে এটা, যে ক্রোমোজোমকে ভেঙে দেওয়া। আর যেমনি ক্রোমোজোম ভাঙতে শুরু করবে তখনই শুরু হবে কি, অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ দশায় তাহলে ক্রোমোজোমগুলো যখনই ভাঙতে শুরু করবে তখনই শুরু হবে অ্যানাফেজ দশা। ক্রোমোজোমটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এই দিকের বেমতন্তু উত্তর দিকের ক্রোমোজোমটাকে টানবে, আর এই দক্ষিণ দিকের বেমতন্তুগুলো নিচের দিকে ক্রোমোজোমগুলোকে টানতে থাকবে, দিয়ে আস্তে আস্তে শেষমেশ অর্ধেক ক্রোমোজোম নিচের প্রান্তে, অর্ধেক ক্রোমোজোম উপরের প্রান্তে পৌঁছে যাবে। আর যখনই এই ঘটনা ঘটবে যে অর্ধেক ক্রোমোজোম নিচের প্রান্তে, অর্ধেক ক্রোমোজোম উপরের প্রান্তে পৌঁছে গেল, তখনই অ্যানাফেজ দশা শেষ। তারপরে শুরু হবে কোন দশা? অ্যানাফেজ দশার মূল বৈশিষ্ট্যগুলো কি কি? ক্রোমোজোমগুলো বিভক্ত হবে, আর অর্ধেক বিভক্ত ক্রোমাটিডগুলো কি হবে, বিপরীত দুই প্রান্তে যেতে থাকবে। ততক্ষণ পর্যন্ত অ্যানাফেজ দশা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুতে আর অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুতে পৌঁছে যায়। এবার যেহেতু ক্রোমোজোমগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে এটাকে আমরা চলন বলতে পারি। কোন ধরনের চলন? অ্যানাফেজীয় চলন বলতে পারি। এই যে অ্যানাফেজ দশায়, কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাত্রা করছে, এই ঘটনাটাকে আমরা বলতে পারি অ্যানাফেজীয় চলন। এর পরেই হবে কি, টেলোফেজ দশা। তাহলে টেলোফেজ দশায় কি হয়? টেলোফেজ দশায় আমরা দেখতে পাবো ক্রোমোজোমগুলো বিপরীত দুই প্রান্তে পৌঁছে গিয়েছে। এবার প্রথমে যে ঘটনাগুলো ঘটেছিল, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়েছিল, নিউক্লিয় পর্দা এখানে তৈরি হতে শুরু করবে। নিউক্লিয় জালিকা জল বিয়োজন করে ক্রোমোজোমে পরিণত হয়েছিল। এখানে কি হবে, নিউক্লিয় জালিকাগুলি ক্রোমোজোমগুলি জল শোষণ করে ক্রোমোজোমে পরিণত হবে আবার। তাহলে লিখে দিই, তাহলে টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা তৈরি হয়, ক্রোমাটিডগুলি জল শোষণ করে ক্রোমাটিন জালিকা গঠিত হবে, আবার নিউক্লিওলাস গঠিত হয়। প্রোফেজ দশায় কী হয়েছিল, নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়েছিল, নিউক্লিয় জালিকা জল বিয়োজন করে ক্রোমোজোমে পরিণত হয়েছিল, আর নিউক্লিওলাস বিলুপ্ত হয়েছিল। ঠিক এর উল্টো ঘটনা ঘটছে টেলোফেজ দশায়। আর এই ঘটনাগুলো ঘটার পরে দেখা যাবে যে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়েছে। দুটো কি আলাদা আলাদা কি তৈরি হচ্ছে? নিউক্লিয়াস তৈরি হচ্ছে। দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, তার মানে নিউক্লিয়াসের বিভাজন শেষ। এবারে আসবে কে? কোষ তো বিভাজিত হয়নি, এবারে আমাকে মাঝখান থেকে ভেঙে দিতে হবে। আবার মাঝখান থেকে ভেঙে দেওয়ার জন্য দুটো আলাদা আলাদা সমস্যা আছে। প্রাণী কোষে একরকম ঘটনা ঘটে, উদ্ভিদ কোষে একরকম ঘটনা ঘটে। তার আগেই বলে রাখি, মাধ্যমিকে
বিশেষ করে মেটাফেজ আর অ্যানাফেজ দশার চিত্র আঁকতে বলে, বৈশিষ্ট্য সহ, আবার অনেক সময় বৈশিষ্ট্য বাদ দিয়ে। প্রোফেজ টেলোফেজ বলতে পারে, কিন্তু সব থেকে বেশি এই দুটো কোষ বিভাজনের চিত্র তোমাদেরকে আঁকতে বলতেই পারে। আমি এখানে একটা মোটামুটি ছবি এঁকেছি, বইয়ে তোমাদের দেওয়া থাকবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে অবশ্যই তুমি 4টা কোষ বিভাজনের চিত্রগুলো এঁকে প্র্যাকটিস করে রাখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রেও আর প্রাণী কোষের ক্ষেত্রেও। এখন আমরা চলে আসব এর পরের অংশ, সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস যখন ঘটবে তখন আমরা দেখতে পাবো যে দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে একই কোষের মধ্যে। এখন তারপরে কি হবে, যে মাইক্রোটিউবিউলগুলো ছিল, আরও কিছু উপাদান এসে মাঝখানে একটা দেওয়ালের মতো গঠন তৈরি করবে, যেটাকে আমরা বলবো কোষপাত বা সেল প্লেট। এটা হয়ে গেল, এই দেওয়ালটা হয়ে গেল দুটো অংশের মধ্যে একটা বর্ডার। তারপর এখানে একটা কোষ প্রাচীর তৈরি হবে, তারপর এখানে একটা কোষ প্রাচীর তৈরি হবে, এখানে একটা কোষ প্রাচীর তৈরি হবে, হয়ে গেল দুটো আলাদা আলাদা কোষ। এটা হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কি গঠনের মাধ্যমে হয়? কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। প্রাণী কোষের ক্ষেত্রে একটা কোষে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে আছে, এমন সময় কি হয়, বিষুব অঞ্চলে এক ধরনের চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে কি হবে, মাঝখানে খাঁজ তৈরি হবে, এই খাঁজটা একটু একটু করে বড় হতে থাকে। এই খাঁজটাকে বলা হয়, খাঁজ বা ভাঁজটাকে বলা হয় ভাঁজ বা ইংলিশে ফুরো। এই ভাঁজটা বা খাঁজটা আস্তে আস্তে বড় হতে হতে কি হবে, শেষমেশ মিলিয়ে যাবে, দিয়ে দুটো নতুন কোষ উৎপন্ন হবে। এটা হলো প্রাণী কোষের সাইটোকাইনেসিস, প্রাণী দেহের। তাহলে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে হয়? ভাঁজ বা ফুরো গঠনের মাধ্যমে। এবারে আমাদেরকে জানতে হবে মিওসিস এর কিছু তথ্য। মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি একটা কোষ থেকে দুটো অপত্য কোষ উৎপন্ন হয়, যেটা প্রথম ধাপ যেটা আছে সেটার নাম হচ্ছে মিওসিস 1, যাকে কিনা আমরা অ্যামাইটোসিসের মতো দেখব, যাকে আমরা দেখব অ্যামাইটোসিস কোষ বিভাজনের মতো। প্রথমবার বলেছিলাম অ্যামাইটোসিস ঘটে না, অ্যামাইটোসিস নয়, অ্যামাইটোসিসের কিছু বৈশিষ্ট্য এখানে দেখতে পাবো। আবার দ্বিতীয় ধাপে ওই দুটো কোষ থেকে আবার দুটো দুটো করে কোষ উৎপন্ন হয়, এটা হচ্ছে মিওসিস 2। এখানে আমরা দেখতে পাবো মাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য। ধরেই নিলাম মাইটোসিস কোষ বিভাজন ঘটছে। এখান থেকে আমাদেরকে কি জানতে হয়? সব থেকে প্রথমে আমাকে জানতে হবে সমসংস্থ ক্রোমোজোমের ব্যাপারে। কি জানতে হবে? সমসংস্থ ক্রোমোজোম। তাহলে সমসংস্থ ক্রোমোজোম জিনিসটা কি?
তার আগে আমাকে জানতে হবে যে আমাদের দেহকোষে টোটাল কটা ক্রোমোজোম থাকে? 46টা। 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোম এসেছে বাবার কাছ থেকে, আর 23টা ক্রোমোজোম কোথা থেকে এসছে? মায়ের কাছ থেকে, দিয়ে টোটাল 46টা ক্রোমোজোম। কি হয়, যে কোনো একটা নির্দিষ্ট ক্রোমোজোম কি করবে, ওর সম আকৃতি, সমগুণ ও একই রকম জিনের সজ্জারীতি বিশিষ্ট অন্য একটা ক্রোমোজোমকে খুঁজবে। তার মধ্যে একটা হবে বাবার কাছ থেকে আসা, আর একটা ক্রোমোজোম মায়ের কাছ থেকে আসা। এই রকম দুটো ক্রোমোজোম পাশাপাশি দাঁড়িয়ে যাবে, যার মধ্যে একটা এসেছে বাবার কাছ থেকে, একটা এসেছে মায়ের কাছ থেকে। এটা এক জোড়া ক্রোমোজোম। ঠিক এইভাবে 23 জোড়া ক্রোমোজোম পাশাপাশি দাঁড়িয়ে যাবে। এইভাবে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, একই রকম জিনের সজ্জারীতি বিশিষ্ট দুটো ক্রোমোজোমকে বলা হবে কি? সমসংস্থ ক্রোমোজোম। এই সমসংস্থ ক্রোমোজোম দুটোতে মোট কটা ক্রোমাটিড আছে বলো তো? একটা, দুটো, তিনটে, চারটা। এক একটা ক্রোমোজোমে টোটাল কটা করে ক্রোমাটিড আছে? দুটো করে। মনে করে নাও, এই ক্রোমাটিডের নাম হচ্ছে এ, এটার নাম বি, এটার নাম সি, এটার নাম ডি। এ বি আর সি ডি। দেখো, এ ও বি একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, সি ও ডি একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড। এদেরকে বলা হবে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। এদেরকে কি বলা হবে? পরস্পরের সিস্টার ক্রোমাটিড। আবার বি আর সিকে পরস্পরের কি বলা হবে? নন সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, এ বি সি ডি, একই ক্রোমোজোমের এরা দুটো ক্রোমাটিড আছে, একই ক্রোমোজোমের এরা দুটো ক্রোমাটিড আছে, এদেরকে বলা হবে সিস্টার ক্রোমাটিড পরস্পরের। আবার বি হচ্ছে এই ক্রোমোজোমের ক্রোমাটিড, সি হচ্ছে এই ক্রোমোজোমের ক্রোমাটিড। আলাদা আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড দুটো এরা, তাহলে আলাদা আলাদা ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডগুলো যখন আমি জানতে পারবো, এদের মধ্যে একটা ঝামেলা পাকে। কি ঝামেলা পাকে? ঝামেলাটার নাম হচ্ছে ক্রসিং ওভার। কি বললাম? ক্রসিং ওভার। দেখো, এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড পরস্পরের সিস্টার নাকি নন সিস্টার? অবশ্যই নন সিস্টার ক্রোমাটিড। মিওসিস কোষ বিভাজনের প্রথম দশায়, মিওসিস 1 দশায় কি হয়, দুটো সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড পাশাপাশি থাকাকালীন ওভারল্যাপ করে। কেমন? নন সিস্টার ক্রোমাটিড দুটো কিভাবে এইভাবে ওভারল্যাপ করে, ঠিক এই টাইপের। কি হবে? দেখো, এখানে একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়েছে না? ভালোভাবে দেখো, এখানে একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়েছে। এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কি? কায়াজমা। এবার এর পরের ঘটনা কি ঘটবে দেখো। তাহলে এরপরে ঘটবে কি, যখন ওই এক্স আকৃতির গঠনটা আবার ছেড়ে যাবে, ওভারল্যাপিং ছুটে যাবে, তখন কি হবে? নন সিস্টার ক্রোমাটিড দুটো এই টাইপের গঠন তৈরি করবে। ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে কি ঘটেছে। এর কিছু অংশ ওই ক্রোমোজোমের ক্রোমাটিডে গিয়েছে, এই ক্রোমাটিডের কিছু অংশ এখানে এসছে। যেমন মনে করুন, আমি কারোর সঙ্গে হ্যান্ডশেক করলাম, হ্যান্ডশেক করছি এইভাবে। তাহলে কি হবে, যে দেখা গেল হ্যান্ডশেকটা ছাড়ার পরে আমার হাতের অংশটা, এই অংশটা খুলে গিয়ে ওর হাতে যুক্ত হয়ে গেছে, আর ওর হাতটা আমার এখানে যুক্ত হয়ে গেছে। এই টাইপের একটা ব্যাপার। আর এই পুরো ঘটনাটাকে বলা হয়, এই পুরো ঘটনাটাকে কি বলা হয়? ক্রসিং ওভার। এই পুরো ঘটনাটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। মিওসিস কোষ বিভাজনের
এই সমসংস্থ ক্রোমোজোম, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার, কায়াজমা, এই কয়েকটা টার্ম আমাদের জানা থাকলে মোটামুটি বাকি সবগুলো খুব সহজে হয়ে যাবে। আশা করি অসুবিধা কিছু হবে না। তবুও তোমাদের কিছু সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, যাতে আরও কিছু তোমাদেরকে বলতে পারি। তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, নোটস যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই জানাবে, ওগুলোরও আমরা ব্যবস্থা করে দেব। আজকের মতো এই পর্যন্তই। এরপরে প্রথম অধ্যায় শুরু করব আমরা। এখনকার মতো সেকেন্ড টার্মের জন্য তাহলে সামনে কিছুদিন পর ফার্স্ট টার্ম পরীক্ষা আছে। ফার্স্ট টার্ম পরীক্ষায় জীবনবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারের কোষ বিভাজন, কোষচক্র পর্যন্তই আছে। এখন আমরা চলে যাব প্রথম অধ্যায়ে। আর এখান থেকে যদি কোনো রকম কারো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আরেকটা ব্যাপার, সাবস্ক্রাইবটা করতে ভুলবে না।